আসসালামু আলাইকুম। তো গত ভিডিওর মাধ্যমে আমরা মানি হাইস্ট কোরিয়ার সিজন 1 এর এক্সপ্লেনেশন শুরু করেছিলাম। যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দ্রুত গিয়ে দেখে নিন, কেননা এটি আগের মানি হাইস্টের থেকে অনেকটা আলাদা। আই হোপ আপনাদের কাছে এই কাহিনীটি ভালো লাগবে। তো চলুন প্রথম এপিসোডের দ্বিতীয় পার্টের কাহিনী জানা যাক। গত পার্টের শেষে আমরা দেখেছিলাম যে মস্কো ভল্টের দরজা খুলতে সক্ষম হয়েছিল, যেখানে অলরেডি অগণিত টাকা ছিল, যা দেখে এখানে ডেনভার এবং রিও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর শুরু হয় আসল খেলা। আমরা যারা মানি হাইস্টের অরিজিনাল ভার্সনটি দেখেছি তারা অলরেডি জানি যে এরপর কি হতে চলেছে, ডাকাতদের আসল উদ্দেশ্য কি। এখন একদিকে যখন ডাকাতরা এতগুলো টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল, ঠিক অন্যদিকে তখন বন্দীরা ভয়ে কাঁপাকাঁপি করছিল। আর ঠিক ওই মুহূর্তে তারা ব্যাগে টাকা ভরে ওই বন্দীদের সামনে দিয়ে মেন গেটের সামনে গিয়ে পৌঁছায়। এখানে ডেনভার রিওর সাথে সাথে নাইরোবি এবং টোকিও উপস্থিত ছিল। তারা মেন গেটের সামনে কোন এক উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। সময় চলে আসে এবং তারা সেখানে থাকা অ্যালার্মটি বাজিয়ে দেয়। আর এরপর মেন গেট খুলে অপেক্ষা করতে থাকে পুলিশের জন্য। এই অ্যালার্মের আওয়াজ শুনে আর্তুরোর এখানে সন্দেহ হয়, তাই সে এক চোখ খুলে দেখার চেষ্টা করে যে ডাকাতদের আসল উদ্দেশ্য কি। আর এটা করতে বার্লিন তাকে দেখে ফেলে। এতে করে হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় আর্তুরো অনেক ভয় পেয়ে যায়। এর উপর আবার বার্লিন ছিল। সে আর্তুরোকে আরো বেশি ভয় দেখাতে শুরু করে, তার সামনে বন্দুক বের করে এবং তাকে গুলি করার মিথ্যা নাটক করে, যাতে করে আর্তুরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং টোকিও অতীতের একটি দৃশ্য কল্পনা করে, যখন প্রফেসর তাদেরকে কি করতে হবে এটা বোঝাচ্ছিল। প্রফেসর এখানে তাদেরকে বলে যে তাদের পুলিশকে দেখে এমনটি দেখাতে হবে যেন কি তারা ওই টাকা নিয়ে পালাচ্ছিল। আর তারা মাত্র 4 জনই ছিল, যারা কিনা পালানোর সময় পুলিশদের দেখে ভয়ে গুলি ছুটতে শুরু করেছে। কিন্তু এই গুলি যেন তারা হাওয়ায় ছোড়ে, কোনো পুলিশের গায়ে যেন এই গুলি না লাগে। আর এরপর যখন পুলিশ পাল্টা আক্রমণ তাদের উপর করতে থাকবে, তখন ভয়ে তারা মিন্টে ঢুকে যাচ্ছে এরকমটি অভিনয় করবে, যাতে করে পুলিশের কাছে মনে হয় যে তারা মিন্টের মধ্যে আটকে গিয়েছে, বাধ্য হয়ে, ইচ্ছাকৃতভাবে নয়। এখন এই কথা শুনে সেখানে থাকা সকলে একের পর এক প্রফেসরকে প্রশ্ন করতে থাকে যে কেন তারা কাউকে মারতে পারবে না, নিজেদের জীবনে ঝুঁকি থাকা সত্ত্বেও কেন তাদেরকে এমন পথ বেছে নিতে হবে ইত্যাদি। সবার প্রশ্নের একটি জবাব যা আমাদের টোকিও দেয়। সেখানে বলে যে তারা এখানে এসেছে প্রফেসরের অর্ডার মতো কাজ করতে, এই জন্য তাকে কোনো প্রশ্ন করা যাবে না। যারা এখানে প্রফেসরের কথা মতো কাজ করতে পারবে একমাত্র তারাই থাকবে, বাকিরা যেন সেখান থেকে বের হয়ে যায়। আর এই দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি যে এই টোকিও মোটেও আমাদের মানি হাইস্টের টোকিও নয়, সে পুরোপুরি আলাদা। সে প্রফেসরের কথা অক্ষরে অক্ষরে পালন করে। এই ক্ষেত্রেও সে একই কাজ করে। যখন পুলিশরা তাদের উপর আক্রমণ করে তখন সে হাওয়ায় গুলি করা শুরু করে। তাদের এখানে পুলিশদের কোনো ক্ষতি করার ইচ্ছা না থাকলেও পুলিশদের ছিল, আর এই কারণে তাদের দ্রুত সময়ের মধ্যে কোনো এক সেফ প্লেসে যাওয়ার কথা ছিল। কিন্তু রিও এটা করতে পারে না। সামনের পর থেকে গুলি চালানো দেখে সে অনেকটা ঘাবড়ে যায়, আর এই কারণেই সে না পারে গুলি চালাতে, না পারে কোনো কিছুর আড়ালে যেতে। বাকি 3 জন আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর এরই মধ্যে রিওর গায়ে এসে লাগে একটি গুলি, যে কারণে সে নিচে পড়ে যায়, যা দেখে বাকি 3 জনই ভয় পেয়ে যায়। তবে ঘাবড়ায় না টোকিও। বাকি 2 জন তো উল্টোপাল্টা গুলি ছোড়া শুরু করে। তারা তো পুলিশের গাড়িতে পর্যন্ত গুলি ছুড়ছিল, যা পুলিশের গায়ে লাগার খুবই সম্ভাবনা ছিল। কিন্তু টোকিও প্রফেসরের কথা ভোলে না। সে এখানে মনে রাখে যে তাদের যেভাবেই হোক না কেন কারোর কোনো ক্ষতি করা যাবে না, পুলিশদের উপর গুলি চালানো যাবে না। আর এটাই সে বাকি 2 জনকে বারবার করে মনে করিয়ে দিচ্ছিল। ঠিক ওই মুহূর্তে তার অতীতের একটি ঘটনা মনে পড়ে যায়, যখন রিও কোনো কিছুর উপর ঠিকভাবে নিশানা লাগাতে পারছিল না, তখন সে রিওকে সাহায্য করেছিল নিজের লক্ষ্য ঠিক রাখতে। কিন্তু রিও এরপরও অতটা ভালো নিশানা লাগাতে পারতো না, কেননা তার নিশানা তো এখন টোকিওর দিকে ছিল। হ্যাঁ, রিও টোকিওকে পছন্দ করত, কিন্তু টোকিওর মনে এমনটি ছিল না, বরং সে তো প্রফেসরের প্রতি অবসেসড ছিল। আর এই ব্যাপারে সবাই জানতো, এমনকি রিও। আর এই কারণেই টোকিও যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত প্রফেসরের পরিকল্পনা কেউ ভেস্তে দিতে পারবে না। তাই তো সেখানে বুদ্ধি খাটায় এবং ব্যাগে থাকা স্মোক গ্যাসগুলো ওই অফিসারদের দিকে ছুঁড়ে মারে। আর এরপর এই সুযোগ উঠিয়ে তারা ভেতরে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়। ফলে এই যাত্রায় তারা সকলে বেঁচে যায়। হ্যাঁ, রিও বেঁচে গিয়েছিল,
কেননা সে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল। আর এর পরপরই আমরা দেখতে পাই যে পুরো দেশে মিন্টে ডাকাতি হওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। ফলে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া এখন এক হয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছিল। এখন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া মিলে একটি জয়েন্ট টিম তৈরি করা হয়, যেখানে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার সমান সমান সদস্যরা অংশগ্রহণ করবে এবং এই কেস সলভ করার চেষ্টা করবে। আর এর পরপরই আমরা দেখতে পাই আমাদের কোরিয়ান মানি হাইস্টের রাকেলকে, যে কিনা এখন সাউথ কোরিয়ার হয়ে এই জয়েন্ট টিমে জয়েন করতে চলেছিল। ওই দিন সে ছুটিতে ছিল এবং তার মা আর মেয়ের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। এখানে আমরা বুঝতে পারি যে রাকেলের মায়েরও ঠিক একই সমস্যা ছিল যেমনটি মানি হাইস্টের রাকেলের মায়ের ছিল। আর যখন তারা লাঞ্চ করছিল ঠিক তখনই রাকেলের কাছে মিন্টের জন্য কল আসে এবং রাকেলকে বাধ্য হয়ে আবারও কাজে জয়েন করতে হয়। একদিকে যেমন পুলিশ ফোর্সরা তৈরি হচ্ছিল ডাকাতদের মোকাবেলা করার জন্য, ঠিক তখনই ডাকাতরাও তৈরি হচ্ছিল এখানে আরো কিছুদিন কাটানোর জন্য। তারা এখানে বন্দীদের চোখ খুলে দেয় এবং তাদেরকে একই পোশাক সরবরাহ করে যা তারা পরেছিল। আর এর সাথে সাথে এতক্ষণ যাবৎ প্রফেসরের সাথে তারা যে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে কথা বলছিল সেই ডিভাইসটিও পানির মধ্যে ফেলে দেয়, যাতে করে ওই ডিভাইস পুলিশরা কোনোভাবে কাজে লাগাতে না পারে। আর এরপর বাথরুমের ভেতর থেকে একটি ল্যান্ডলাইন বের করে নেওয়া হয়, যার মাধ্যমে প্রফেসর এখন তাদেরকে দেখতেও পারছিল এবং কথাও বলতে পারছিল। এখন সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। এদিকে ততক্ষণে রাকেলও পৌঁছে গিয়েছিল পুলিশ ক্যাম্পে। সেখানে পৌঁছে সে জয়েন্ট টিমের লিডারকে দেখতে পায়, যিনি কিনা সেখানে থেকে নর্থ এবং সাউথ কোরিয়ার সবাইকে ডিরেকশন দিবে। এখানে সাউথ কোরিয়া থেকে তো রাকেল ছিল এবং নর্থ কোরিয়া থেকে ছিল আরো একজন বিচক্ষণ অফিসার, যে কিনা প্রথম দেখাতেই রাকেলের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। রাকেল এখানে মূলত কথাবার্তার মাধ্যমে কেস সলভ করতে চাইছিল। অন্যদিকে জামায়ক অর্থাৎ ওই অফিসার চাইছিল সরাসরি ডাকাতদের উপর হামলা করতে, যাতে করে আজকের মধ্যে এই কেসটি সলভ হয়ে যায়। কিন্তু এতে করে সেখানে থাকা বন্দীদের জীবনে ঝুঁকি ছিল এবং এর সাথে সাথে মানবাধিকারও লঙ্ঘিত হতো। তাই এই ব্যাপারে রাকেল মোটেও রাজি ছিল না। ফলে তাদের দুজনের মধ্যে এক দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারা একজন আরেকজনের দেশ নিয়ে খুঁজে মেরে কথা বলছিল। এমনকি জামায়ক তো রাকেলের পার্সোনাল ব্যাপার নিয়েও খুঁজে মেরে কথা বলে। এখানে আমরা জানতে পারি যে রাকেলের এক্স হাজবেন্ড একজন নামকরা এবং ক্ষমতাবান পলিটিশিয়ান। ফলে বাইরের মানুষরা এমনটি ভাবতো যে রাকেল হয়তো বা যা কিছু করছে তা তার যোগ্যতাই নয়, বরং তার এক্স হাজবেন্ডের সাহায্য নিয়ে করছে। তবে এখানে মানুষ কি ভাবলো এই ব্যাপারে রাকেলের কোনো কিছু যায় আসতো না। সে নিজের যোগ্যতায় এখানে দাঁড়িয়ে আছে এবং তার এক্স হাজবেন্ড এত বেশি ক্ষমতাসীন হওয়ার পরও কেসের মাধ্যমে সে নিজের মেয়েকে তার এক্স হাজবেন্ডের কাছ থেকে দূরে আনতে সক্ষম হয়েছে। আর এ দ্বারাই তার যোগ্যতা প্রমাণিত হয়। তার নতুন করে আর কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই। এখন লিডার এখানে রাকেলের পক্ষে কথা বলে এবং কথা বলার মাধ্যমে কেস সলভ করার অনুমতি তাকে দিয়ে দেওয়া হয়। ফলে রাকেলও এখানে একটি ল্যান্ডলাইনের ব্যবস্থা করতে বলে। আর এরপর সে আর দেরি না করে সরাসরি কল করে মিন্টের ভেতরে, যেখান থেকে রিও তার উন্নত টেকনোলজির মাধ্যমে কলটি ট্রান্সফার করে দেয় প্রফেসরের কাছে। এখানে প্রফেসর এবং রাকেল অর্থাৎ সানুজিনের মধ্যে কথা হয়। হ্যাঁ, এই সিরিজের রাকেলের নাম হচ্ছে সানুজিন। আমার জন্য সানুজিনটা বলতে বেশি সুবিধা হচ্ছে, তাই আমি রাকেল আর বলবো না। এখন সানুজিন এবং প্রফেসরের মধ্যে কথা হয়, যেখানে প্রফেসর জানায় যে তারা মাত্র 4 জন সদস্য রয়েছে এবং তারা অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে ওই মিন্টের ভেতর আটকে পড়ে গিয়েছে, যে কারণে তাদের এতগুলো হোস্টেসকে সামলানো অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই সানুজিন এখানে তাদের কষ্ট কমানোর জন্য একটা আইডিয়া দেয়, আর সেটি হলো প্রফেসর যেন স্টুডেন্টদের ছেড়ে দেয়। এতে করে তাদের কাছে কম হোস্টেস থাকবে এবং তাদের সবকিছু সামলানো সুবিধা হবে। যা শুনে প্রফেসর বলে যে সে ভেবে জানাবে। এখন দেখতে দেখতে রাত হয়ে যায়। সানুজিন বাইরে দাঁড়িয়ে ভাবছিল যে আসলে কি ডাকাতরা তাকে সঠিক তথ্য দিয়েছে। আসলে কি তারা 4 জন মাত্র এই
মিন্টের উপর আক্রমণ করেছে। ঠিক ওই মুহূর্তে সে দেখতে পায় যে এখানে কিছু আর্মি অফিসাররা মিন্টের দিকে এগোচ্ছে, যা দেখে সে ঘাবড়ে যায় এবং ভেতরে গিয়ে লিডারকে প্রশ্ন করে। লিডার এখানে জানায় যে তারা যখন জানতে পেরেছে যে মাত্র 4 জন সদস্য মিন্টকে আক্রমণ করেছে, তখন তাদের দ্রুত সময়ের মধ্যে ওই মিন্টের উপর আক্রমণ করে ওই ডাকাতদেরকে গ্রেফতার করে নেওয়া উচিত। বাকিদের কাছে এটি একটি সুযোগ মনে হলেও সানুজিনের কাছে এরকমটি মনে হচ্ছিল না, কেননা ডাকাতরা মিথ্যাও বলতে পারে, এটা তাদের কোনো চালও হতে পারে। কিন্তু বাকিরা তো এই কথা শুনেই না। এর উপর আবার সানুজিনকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় এবং নর্থ কোরিয়ার ওই অফিসার রীতিমতো তাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে, যা শুনে সানুজিন হতভম্ব হয়ে যায়। আর এরপর সে যখন ওই ক্যাম্প থেকে বের হয়ে আসে, তখন আমরা দেখতে পাই তার ফোনে একের পর এক মেসেজ আসছিল, যেখানে একজন লোক তার সাথে দেখা করতে চাইছিল। সানুজিনও এই ব্যাপারে রাজি হয়ে যায় এবং তাকে জানায় যে তাকে কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এরপর সানুজিন পুরোপুরি তৈরি হয়ে চলে যায় একটি ক্যাফেতে। সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই যে যে লোকটি সানুজিনকে মেসেজ করছিল সে আর কেউ নয়, বরং আমাদের প্রফেসর ছিল। হ্যাঁ, প্রফেসর সানুজিনকে আরো 2 মাস আগে থেকেই জানতো এবং তখন থেকেই সে সানুজিনের প্রতি দুর্বল হওয়ার অভিনয় করে আসছিল। সেই সাথে সে সানুজিনের সামনে অনেক বেশি নরম এবং সাদাসিধে মানুষের মতো আচরণ করত। সে এমন একটি ভাব করে যেন কি সে জানেই না যে মিন্টে কি চলছে এবং সানুজিন কোন কেসের উপর কাজ করছে। এই সব কিছু সানুজিন জানলেও আসলে ভেতরটা ছিল অন্যরকম। প্রফেসর তো নিজেই সানুজিনকে এই কেসের জন্য সিলেক্ট করেছিল। হ্যাঁ, সে চালাকি করে অন্যান্য অফিসারদের ব্যাপারে বিভিন্ন ধরনের স্ক্যান্ডেল আগেই প্রকাশ করে দিয়েছিল, যাতে এই কেসের জন্য সাউথ কোরিয়া থেকে সানুজিনকে বেছে নেওয়া হয়। আর এমনটাই হয়েছিল। তার পরিকল্পনা একদম যথারীতি চলছিল এবং সানুজিনও এখন তাকে মনে প্রাণে বিশ্বাস করত। আর তার এভাবে এত রাতে প্রফেসরের কাছে আসার মানে হলো ওই কেস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন নর্থ কোরিয়ার ফোর্সরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে, যা বুঝতে পেরে প্রফেসর এখানে একটু চিন্তিত ছিল না, কেননা তার পরিকল্পনা তো আগে থেকেই রেডি ছিল। এখানে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে ডাকাতরা সাধারণ মানুষদেরকে একই পোশাক পরিয়ে বন্দুক ধরিয়ে দাঁড় করিয়ে দেয়। আর প্রত্যেকটি এন্ট্রি পয়েন্ট থেকে যখন আর্মি অফিসাররা ভেতরে ক্যামেরা প্রবেশ করায়, তখন ভেতরে এতগুলো ডাকাত দেখে তারা হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে এতগুলো ডাকাত কিভাবে আসলো। আর ঠিক তখনই ইউটিউবে একটি ভিডিও লাইভ টেলিকাস্ট হওয়া শুরু করে, যেটাতে আমরা মিন্টের ডিরেক্টর অর্থাৎ আর্থুরোকে দেখতে পাচ্ছিলাম। তাকে ডাকাতরা কিছু কথা লিখে দিয়েছিল, যা সে ক্যামেরার সামনে বলছিল। সেই সাথে প্রত্যেকটি কথা অনুবাদ করছিল পিছে দাঁড়িয়ে আমাদের পুতুল, যাকে দেখে এখানে পুরো পুলিশ ক্যাম্প কেঁপে যায়, কেননা ভেতরে যাইতাই মানুষ ছিল না। ভেতরে ছিল ইউএস অ্যাম্বাসেডরের একমাত্র মেয়ে, যার জীবনের ঝুঁকি নেওয়ার সাহস পুলিশের অন্তত নেই। ফলে তারা এখানে পিছপা হয়ে যায় এবং আর্মিদেরকে ফিরে আসতে বলে। আর এখন যেহেতু নর্থ কোরিয়ার অফিসারের পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আবারও সাউথ কোরিয়ার অফিসার অর্থাৎ আমাদের সানুজিনকে ডেকে পাঠানো হয়, যা শুনে সানুজিন ভীষণ খুশি হয়ে যায়। সেই সাথে সানহুও অর্থাৎ আমাদের প্রফেসরও, কেননা প্রফেসর তো প্রথম থেকেই চাইছিল যে সানুজিন এই কেসে থাক, তাহলেই সে ভিতরের খবরাখবর জানতে পারবে এবং সেই অনুযায়ী সে তার পরবর্তী পরিকল্পনা কাজে লাগাতে পারবে। আর এরপর সানুজিন খুশি মনে পুলিশ ক্যাম্পে ফেরত যায়। অন্যদিকে প্রফেসর ওই ক্যাফে বন্ধ করে চলে আসে নিজের কাজে। অন্যদিকে ডাকাতরা এখন তৈরি ছিল তাদের পরবর্তী ধাপে পা দেওয়ার জন্য। আর এখানেই আমরা একটি অতীতের দৃশ্যের মাধ্যমে ডাকাতদের আসল উদ্দেশ্যের ব্যাপারে জানতে পারি। আসলে প্রফেসর অনেক বেশি টাকা চুরি করার কথা বলে তাদেরকে এখানে নিয়ে এসেছিল, যে টাকার পরিমাণ এতই বেশি ছিল যে তাদের পরের 7 জন্ম পর্যন্ত বসে খেতে পারত। এরপরও ওই টাকা শেষ হবে না। কিন্তু প্রশ্ন হলো, কোনো ব্যাংকে কি এত টাকা একসাথে রাখা থাকে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, কোনো ব্যাংকে এতগুলো টাকা একসাথে রাখা হয় না। তাহলে প্রফেসর কিভাবে মিন্ট থেকে এই টাকা চুরি করবে? না,
সেখানে রাখা সাধারণ জনগণ অথবা সরকারের কোনো টাকায় তারা হাত দিবে না, বরং নিজেরাই নিজেদের টাকা ছাপিয়ে নিবে। যা শুনে নাইরোবি অনেক এক্সাইটেড হয়ে যায়, কেননা এই সেক্টর তো তার থেকে বেশি টাকা ছাপানোর অভিজ্ঞতা আর কারিবা আছে। এখন দৃশ্য যখন বর্তমান সময়ে আসে, তখন আমরা দেখতে পাই যে নাইরোবি অগণিত টাকা ছাপাচ্ছিল এবং খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল। আর তার এই খুশির মধ্য দিয়ে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।